হ্যালো, তো যে কথাটা বলছেন যে আমি আর আমার বউ দরজার আওয়াজ হচ্ছে, দরজা ধাক্কা দিচ্ছে, কি আছেন বাইরে আসুন। তা আমি আমার বউ বলা বলি করলাম, ঠিক করলাম এবার যদি ওরা দরজা ভেঙে ঢোকে তাহলে এখানেই কচুকাটা করবে, আমরা তো মরবই, বাচ্চাগুলোও মরবে। তার থেকে কোনোভাবে বাচ্চাগুলোকে যদি বাঁচাতে পারাই তো ঠিক করলাম আমি আর আমার বউ মিলে যে বাচ্চাগুলোকে রেখে আমরা দরজাটা খুলে ওদের পায়ে পড়ি, পায়ে পড়ে বলি যে আমাদেরকে কোথায় যেতে হবে চলো, আমাদেরকে নিয়ে চলো, আমাদেরকে যা করবে করো, দরকার হলে শেষ করে দাও, কিন্তু বাচ্চাগুলোকে ছেড়ে দাও। তাতে যদি ওদের দয়া হয় তাহলে বাচ্চাগুলো বাঁচবে, অন্ততপক্ষে সেই চেষ্টা করি যা থাকে কপালে। এই বলে কোন রকমে বাচ্চাগুলোকে জড়িয়ে ধরে বুকে আদর করে, আর হয়তো কোনোদিন দেখতে পাবো না, বাচ্চাগুলোকে মাটিতে নামিয়ে রেখেছে। বাচ্চাগুলো কিছুতে কোল থেকে নামবে না, ওরাও বুঝতে পারছে না কি হচ্ছে। কোন রকমে বাচ্চাগুলোকে কোল থেকে নামিয়ে আমি আর আমার বউ কাঁদতে কাঁদতে উঠে গিয়ে কাবা কাবা হাতে কোন রকমে চিটকিটা খুললাম, দরজাটা খুললাম, দেখলাম দরজার বাইরে লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে কমিউনিস্ট পার্টির ছেলেরা। আমার কাঁধে হাত রেখে বললো, চাচা আমরা আছি, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, যতদিন না সব ঠান্ডা হচ্ছে আমরা বাইরে পাহারা দিচ্ছি, কেউ আপনার গায়ে একটা আঙুল ছোঁয়াতে পারবে না, কোনো ভয় নেই। এই বলে ভদ্রলোক আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলছেন, তোমায় কি বলবো বাবা, ওই ডিসেম্বর মাসে ঠান্ডা, ওই ঠান্ডার মধ্যে আমরা আমাদের পরিবার নিয়ে ঘরের মধ্যে লেপ কম্বলের তলায় আছি, আর পার্টির ছেলেগুলো দিন নেই রাত নেই আকাশ থেকে হিম করছে, ওই ঠান্ডার মধ্যে বেঞ্চি পেতে বস্তির বাইরে 7 দিন 10 দিন বসে থাকলো। আমরা বস্তির লোকেরা পালা করে বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়ে, রুটি তরকারি করে নিয়ে গিয়ে, জগে করে জল নিয়ে গিয়ে, চা করে নিয়ে গিয়ে ছেলেগুলোকে দিয়ে আসতাম। আর যখনই আমাদেরকে দেখতো কমিউনিস্ট পার্টির ছেলেগুলো একদল হেসে বলতো, কোনো ভয় নেই চাচা, আমরা আছি, কেউ কিচ্ছু করতে পারবে না। মমতা ব্যানার্জি, ওইটা ছিল একটা পশ্চিমবাংলা, আর আপনি কোন পশ্চিমবাংলা বানিয়েছেন যেখানে ব্রিগেডের মাঠে একজন গরিব প্যাটিস বিক্রেতা রিয়াজুল প্যাটিস বিক্রি করতে গেছে, খাবার বিক্রি করতে গেছে, তাকে কতগুলো বিজেপির কুলাঙ্গার মারছে, তাকে কেন, তার অপরাধ কি না, সে ব্রিগেডের মাঠে মানুষের কাছে নিজের ব্যবসার জিনিস বিক্রি করতে গেছে, মাটিতে ফেলে মেরে বুক ভুলিয়ে জয় শ্রীরাম বলতে বলতে বিজেপির লোকেরা বাড়ি চলে গেল। আজকে পর্যন্ত কেউ একটা গ্রেপ্তার হলো না। ক্ষমতা ছিল কারণ পশ্চিমবাংলায়। আজ যদি বাংলার মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু হতো, আজ যদি বাংলার মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য হতো, কারো বাবার ক্ষমতা ছিল একজন গরিব মানুষের গালে, একজন গরিব মানুষের শরীরে তার ধর্মের নামে আঘাত করার এই বাংলায়, আর তারপরে জেলের বাইরে থাকার কারো বাবার ক্ষমতা হতো না। তাই মানুষের কাছে আমরা বলছি, মানুষের কাছে আমরা আবেদন করছি, দেখুন আমরা 34 বছর আমরা বামপন্থীরা সরকার চালিয়েছি, আমাদের ভালো কি আমাদের খারাপ কি, আমরা কি পেরেছি আমরা কি পারিনি আপনারা সবাই জানেন, আমাদের থেকে ভালো জানেন। কিন্তু আজকে যদি প্রশ্ন করা হয়, এই যে 34 বছর বামপন্থীরা সরকার চালানো, এই 34 বছরে পশ্চিমবাংলার স্কুল কলেজ রাস্তাঘাটের উন্নয়নে বামপন্থী সরকারকে কত 100 কত নম্বর দেবে? কেউ হয়তো উত্তরে বলবে বামফ্রন্টকে 170 দেবো, কেউ বলবে 180 দেবো, কেউ বলবে 130 দেবো, 20 দেবো, 5 দেবো, 0 দেবো, কোনো কাজ করতে পারেনি বামপন্থীরা, তাও বলতে পারে। যদি জিজ্ঞেস করা হয় এই 34 বছরে পশ্চিমবাংলায় কলকারখানা তৈরি করা, স্কুল কলেজ বানানো, এই প্রশ্নে বামফ্রন্টকে কত দেবে? 100। ওই কেউ আবার বলবে 60, 70, 80, কেউ বলবে 10, 15, 20, তাও বলতে পারে। কিন্তু যদি প্রশ্ন করা হয় 34 বছর বামফ্রন্ট সরকার চালিয়েছে, এই 34 বছরে যাতে পশ্চিমবাংলার প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারে, সেই পরিবেশকে বজায় রাখার প্রশ্নে বামফ্রন্ট সরকারকে 100 কত দেবে? আমাদের অতি বড় শত্রুকেও বলতে হবে বামফ্রন্টকে 100 দেবো, একটা নম্বরকেও কাটতে পারবে না। বাংলার কি হিন্দু কি মুসলমান একজন মানুষ মুখে হাত দিয়ে বলতে পারবে না রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল আর আমার নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করার প্রশ্নে কখনো কোনো অসুবিধা হয়েছে? বাংলায় মসজিদ তৈরি করার জন্য কখনো কোনো তৃণমূল নেতাকে লাগেনি, আর বাংলায় গীতা পাঠ করার জন্য কোনোদিন কোনো বিজেপি নেতাকে লাগেনি। আমরা বামপন্থীরা সমস্ত মানুষের কাছে আমরা বলতে চাই, আমরা কারো ধর্মের শত্রু নই। আমাদের কাছে কোনো ধর্ম কোনো লড়াইয়ের বিষয় নয়, কোনো ধর্মের মানুষ আমাদের পর নয়, কোনো ধর্ম আমাদের পর নয়। আমরা এমন নয় যে আমরা ধর্ম নিরপেক্ষতা বলতে বুঝি সব মানুষকে নাস্তিক হতে হবে। আমরা ধর্ম নিরপেক্ষতা বলতে বুঝি সমস্ত মানুষকে পরমত সহিষ্ণু হতে হবে। সব মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্মকে ভালোবাসবেন, সমস্ত মানুষ তার নিজের ধর্মের বাইরেও অন্য ধর্মকে সম্মান করবেন। যদি বাংলার মাটিতে যিনি গীতা পাঠ করতে চান, যিনি মন্দিরে গিয়ে নামাজ পড়তে চান, যিনি গির্জায় গিয়ে প্রদীপ জ্বালতে চান, তার সেই গীতা পাঠ করা, ইবাদত করার অধিকারকে আমরা বামপন্থীরা পাহারা দেব। কিন্তু কেউ যদি মনে করে এই বাংলার মাটিতে গীতা, কোরআন আর বাইবেলের পাতা ছিঁড়ে ওটাকে রাজনীতির পটে
পতাকা বানিয়ে ওড়াবে, তাকে এই বাংলার মাটিতে আমরা কবর দেবো। এই কাজ করার জন্য আপনাদের সবার আমাদের সমর্থন চাই, আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। আমি আমার কথাকে শেষ করছি দুটো কথা বলে আপনাদের কাছে। যত ভোট এগিয়ে আসবে দেখবেন পাড়ায় 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 তৃণমূলের এই প্রচার শুরু হবে যে এই যে আমরা চুরি করেছি, ডাকাতি করেছি, পঞ্চায়েতে ভোট দিতে দিইনি, গাছবাড়ি করেছি, রংবাজি করেছি, সব করেছি। চোখের সামনে আমাদের নেতাগুলো কোটিপতি হয়েছে, আর তোমার ঘরের ছেলে মেয়ে বেকার হয়ে বসে আছে, সব ভুলে যাও। কিন্তু আমাদের দিদি এই প্রকল্প দিচ্ছে, সেই প্রকল্প দিচ্ছে, এই ভান্ডার দিচ্ছে, সেই ভান্ডার দিচ্ছে। দিদি না থাকলে এগুলো সব বন্ধ হয়ে যাবে। তাই এই প্রকল্পগুলো পাওয়ার জন্য আমাদেরকে ভোট দাও। আপনাদের সবাইকে বলছি, যত সরকারি প্রকল্প চলছে, এমন নয় যে সব প্রকল্প তৃণমূল চালু করেছে। আমাদের সরকারে চালু করে যাওয়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তপশিলি জাতির মানুষের জন্য, উপজাতির মানুষের জন্য বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে হাজার একটা প্রকল্প, স্কুলে মেয়েদেরকে সাইকেল দেওয়া, এগুলো আমাদের সরকারে শুরু করে যাওয়া প্রকল্প। নিশ্চয়ই এই সরকারের আমলে আরো কিছু প্রকল্প শুরু হয়েছে। আপনাদের সবাইকে বলছি, এই টাকাগুলো, এই প্রকল্পের একটা টাকা কোন নেতার, কোন মন্ত্রীর বাড়ির আলমারি থেকে আসে না। এগুলো মানুষের টাকা, মানুষের অধিকার, মানুষ পাচ্ছেন। আমরা জিতলে, আমরা বামপন্থীরা জিতলে একটা প্রকল্পের একটা নয়া পয়সা বন্ধ হবে না, প্রতিটা প্রকল্পে বরাদ্দ পারবে। কোনো গুজবে, কোনো প্রচারে, কোনো কিছুতে কান দেবেন না। যতগুলো প্রকল্প আছে তার টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন, তার চেয়ে বেশি করে পাবেন, আরো ভালো করে পাবেন। খালি কি বন্ধ হবে? একটা লিস্টে নাম তোলার জন্য যে তৃণমূলের মিছিলে যেতে হবে, তৃণমূলের মিটিংয়ে যেতে হবে, ওই গোলামি বন্ধ হবে। একটা বাড়ি তৈরির লিস্টে নাম তুলতে হবে, লক্ষ্মীর ভান্ডারে নাম তুলতে হবে, তার জন্য আগে তৃণমূলকে গুনে গুনে কাটমানি কমিশন দিয়ে আসতে হবে, তারপরে আপনার লিস্টে নাম উঠবে। এই কমিশন গাছ বন্ধ হবে, কাটমানি গাছ বন্ধ হবে, তোলাবাজি বন্ধ হবে, গোলামি বন্ধ হবে। মাথা উঁচু করে মানুষ নিজের অধিকারে যেমন প্রকল্পের সুবিধা পাওয়ার কথা তেমন প্রকল্পের সুবিধা পাবেন। আর আমার শেষ কথা, দেখুন এই জলঙ্গি বিধানসভা কেন্দ্র, পাশে ডোমকল, ওদিকে এই জেলার মধ্যে আরো এরকম, আমি নাম করে করে এখানে বলছি না, কিন্তু একাধিক বিধানসভা কেন্দ্র আছে। তার মধ্যে বিশেষত জলঙ্গি এমন একটা বিধানসভা কেন্দ্র, সমস্ত মানুষের কাছে আবেদন করছি, যারা এই মিটিং এ আছেন এবং যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, সবার কাছে বলছি, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, কিন্তু জলঙ্গি আমাদেরকে বিধানসভায় জিততেই হবে। জলঙ্গি বিধানসভা কেন্দ্র আমাদেরকে দখল করতেই হবে। আর সহজে তৃণমূল এটা আমাদেরকে জিততে দেবে না, দখল করতে দেবে না, আমরাও জানি। কেন ওদের কাছে একটা বিধানসভা কেন্দ্র, একটা পঞ্চায়েত মানে, একটা মিউনিসিপ্যালিটি মানে ইনকাম করার জায়গা, করে খাওয়ার জায়গা। যদি জিততে পারে 5 বছর ইনকাম হবে, জিততে না পারলে 5 বছর পেটে গামছা বেঁধে বসে থাকতে হবে। তাই যেন তেন প্রকারে গায়ের জোরে গুন্ডা লাগিয়ে, পুলিশ লাগিয়ে, বিডিও দিয়ে, এসডিও দিয়ে, যত রকম ভাবে সম্ভব ওরা চেষ্টা করবে দখলে রাখা। কিন্তু আমাদের সমস্ত কমরেডকে বলছি, এবং যারা আমাদের পার্টির বাইরেও যারা আমাদের কথা শুনছে, সবার কাছে আবেদন করছি, ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় কথা বলে জলঙ্গি আমাদেরকে দখল করতে হবে। এবং তার জন্য মামলা, মোকদ্দমা, কেস কামারি, পুলিশি হয়রানি এগুলো হবে। বলবো না যে কিচ্ছু হবে না, মামলা মোকদ্দমা হবে, কেস কামারিও হবে, পুলিশি হয়রানিও হবে। কিন্তু এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি, আমাদের পার্টির পক্ষ থেকে বিধানসভার লড়াই করে জলঙ্গিকে দখল করার জন্য যত মামলা, মোকদ্দমা, কেস কামারি, খালি আমাদের পার্টি কমরেড নয়, আমাদের পার্টির বাইরেও যে মানুষেরা রয়েছেন, কারোর সঙ্গে যদি কোন রকম এরকম পুলিশি হেনস্থা, হুজ্জুতি, আইনি সমস্যা হয়, যাবতীয় সেই আইনি সমস্যা, মামলা, মোকদ্দমা সামলানোর দায়িত্ব আপনার নয়, সামলানোর দায়িত্ব আমাদের দায়িত্ব, পার্টির দায়িত্ব। আমরা দায়িত্ব নেব প্রতিটা মামলা, মোকদ্দমা, প্রতিটা কেস কামারি। কোনো ভয় পাবেন না, কোনো পুলিশকে না, কোনো বিডিওকে, কোনো এসডিওকে, কোনো মস্তানকে নয়। ওরা যে ভাষা বোঝে, ভোটের আগে, ভোটের দিন, ভোটের পরে, যদি ভোটের আগে বলতে আসে যে এখন কেন্দ্রীয় বাহিনী আসছে, এই আসছে, সেই আসছে, ইলেকশন কমিশন আসছে, ভোটের পরে কে থাকবে চোখে চোখ রেখে যেন আমরা বলতে পারি। ভোটের পরে ইলেকশন কমিশন থাকবে কিনা, কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা জানি না, কিন্তু ভোটের পরেও আমরা থাকবো, লাল পতাকা থাকবে, আমরা থাকবো এই মাটিতে, এই পাড়া, এই এলাকায়। আমরা দায়িত্ব দেবো প্রত্যেকজন মানুষের সুরক্ষা, সেই গ্যারান্টি আমাদের। যাবতীয় মামলা, মোকদ্দমা, কেস কামারি আমরা বুঝবো, যেভাবে লড়াই করে জিততে হয় সেইভাবে লড়াই করে জলঙ্গি আমাদের জিততেই হবে। আপনাদের কাছে আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার। এই কমরেড এবারে আলোচনা করবেন সিপিআইএম মুর্শিদাবাদ জেলা সম্পাদক কমরেড জামির মোল্লা। জামিরদা। আচ্ছা, কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য, রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম,
কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবাস রায়চৌধুরী, কমরেড মীনাক্ষী মুখার্জি সহ আমাদের রাজ্য কমিটির সদস্য, পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ এবং আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই জানেন যে এই যে ভাদুড়িয়া পাড়ায় যে সমাবেশ হচ্ছে আর যে অঞ্চলে এই সমাবেশটা হচ্ছে তার নাম হচ্ছে ফরিদপুর অঞ্চল। আর এই ফরিদপুর অঞ্চলে একজন গদ্দার, সে গদ্দারি করে তৃণমূলে যোগ দিয়েছে আর তৃণমূলে যোগ দিয়ে মনে করছে সিপিএমটাকে শেষ করে দিবে। আমরা বলছি যে সিপিএম শেষ হবে না, তুমি নিজে শেষ হবে। তার জন্যই তৃণমূলের মতো একটা উচ্ছিন্নে যাওয়া দলে যোগ দিয়েছো, এটা মনে রেখো। আমরা বলতে চাই এই বাংলা বাঁচাও যাত্রা কেন? বাংলা বাঁচাও যাত্রা একেবারে উত্তরবঙ্গের তুফানগঞ্জে, কুচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে। আর সেই তুফানগঞ্জ থেকে একেবারে 29 তারিখ শুরু হয়েছে, 29শে নভেম্বর। আর আগামী 17ই ডিসেম্বর বিভিন্ন রাজ্যের, আমাদের রাজ্যের 12টি জেলার উপর দিয়ে 17ই ডিসেম্বর কামারহাটিতে বৃহত্তর সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা হবে বাংলা বাঁচাও যাত্রা। কিন্তু সমাপ্তি হলেও বাংলা বাঁচার যাত্রা মানুষের রুটি রুজির সমস্যা নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিদিনের পার্টি, প্রতি বুথে পার্টি করে তুলতে হবে, তবেই এই বাংলা বাঁচাও যাত্রার সার্থকতা থাকবে। সেইটা মাথায় রেখে সমবেত যারা হয়েছেন তাদেরকে আমি বলবো প্রতি বুথে শক্তিশালী পার্টি গড়ে তুলতে হবে। আর প্রতিটি বুথকে এক একটা বিধানসভা হিসাবে, যে এই বুথটাই আমাদের জিততেই হবে, তবে বিধানসভায় জিতবো, এই মানসিকতা নিয়ে কাজে এগোতে হবে, তবেই আমরা জিততে পারবো। নচেত জলঙ্গিতে জেতা কঠিন আছে, সেই কাজ করবেন। ইতিমধ্যেই বাংলা বাঁচাও যাত্রা নিয়ে যে তুফানগঞ্জে শুরু হয়েছিল, যত আসছে নিচের দিকে অর্থাৎ দক্ষিণমুখী হয়েছে বাংলা বাঁচাও যাত্রা। আমাদের জেলায় ফরাক্কা, সেই ফরাক্কা থেকে শুরু হয়েছে। যতগুলো 6 তারিখ সকাল থেকে আমরা শুরু করেছি, অতীতে যেখানে যত আমরা সভা করেছি তার চাইতেও বেশি জমায়েত হচ্ছে এই বাংলা বাঁচাও যাত্রার কর্মসূচিতে, সমাবেশগুলিতে মানুষের ভিড় উপচে পড়ছে। এই মানুষের ভিড় উপচে পড়ার অর্থই হচ্ছে আপনারা কোন নৌকায় চাপবেন, মানে জামিরদা বলেছে নৌকায় চাপা, তার কথা আমি বললাম। আপনারা কোন নৌকায় চাপবেন, অন্যদেরকে কোন নৌকায় চাপতে বলবেন, কোন নৌকা থেকে নামতে বলবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। রাজনীতিতে মানুষের সিদ্ধান্ত মাথায় নিতে হয়। আর রাজনীতিতে যা কাজ করব বলছি রাস্তাতে, সেই কাজটাই এমএলএ হয়ে বিধানসভায় যাক, এমপি হয়ে পার্লামেন্টে যাক, পঞ্চায়েতের মেম্বার হয়ে পঞ্চায়েতের ভেতরে যাক, সেই কাজটাই অক্ষরে অক্ষরে পালন করতে হয়। এটাই লাল ঝান্ডার কাজ। जब वोट आया तब कौम बड़ा हो जाता है। जब लोगों से वोट लेना है तब कौम ज़्यादा बड़ा हो जाता है। সম্প্রদায়, আপনি হিন্দু ও মুসলমান ও নস্য শেখ, এই ধরনের যত জাতির কথা, ধর্মের কথা আসে সব সামনে চলে আসে। হিন্দু চলে আসে, মুসলিম চলে আসে, আদিবাসী, ব্রাহ্মণ বাংলা ভাষায় কথা বলে, হিন্দি ভাষায় কথা বলে। মুসলিমরা বেড়ে যাচ্ছে না, বিহারিরা বেড়ে যাচ্ছে না, বাঙালিরা বেড়ে যাচ্ছে। এ তো মুর্শিদাবাদ জেলা, এখানে হিন্দু মুসলমানের কথা হচ্ছে। আসানসোলে, শিলিগুড়িতে কথা হচ্ছে বাংলাভাষীরা থাকবে না, হিন্দিভাষীরা থাকবে। ये सब জায়গায় जब वोट आ जाता है तब कौम बड़ा हो जाता है। कौम के नाम पर, भाषा के नाम पर, बोली के नाम पर, धर्म के नाम पर वोट मांगा भी जाता है। ভোটের দিন বুথে লাইন দেখেও বোঝা যায়
যে ধর্মীয় মেরুকরণে ভোট হয়ে গেল, না ভাষার ভিত্তিতে ভোট হয়ে গেল, না আদিবাসীদের, শিডিউল কাস্ট, শিডিউল ट्राइबদের ভোট হয়ে গেল, বোঝা যায় না। लेकिन वोट जाने के बाद जो लोग कौम के ऊपर निर्भर করে ভোটে জিতে যায়, তাদের কাছে তারপরে আর সম্প্রদায় और उसका कौम और उसका मजहब बड़ा नहीं हो जाता है, उसके बाद उसका कुर्सी बड़ा हो जाता है, চেয়ারটা বড় হয়ে যাচ্ছে, আর চেয়ারের কাছে বাকিদেরকে বলি করে দিচ্ছে। বলবো আপনারা বলুন, আপনারা আমাদের বাড়ির, আপনাদের বাড়ির ছেলেপুলেগুলো যাতে 365 দিনের মধ্যে 100 দিন কাজ পায়, তার জন্য তো 100 দিনের কাজ। মজুরি আজ থেকে 4 বছর আগে 260 টাকা ছিল, এখন তো সেটা 500 টাকা 600 টাকা হতে পারে, জিনিসপত্রের দাম বাড়ছে। 100 দিনের কাজটা 200 দিন হবে কিনা সেটা ঠিক করা যেতে পারে, 100 দিনের কাজটাই বেমালুম ডুবিয়ে দিল। ভোটের আগে ধর্ম সম্প্রদায় বড় কথা হচ্ছে, ভোটের পরে যেটা পেটে দিয়ে খেয়ে গায়ে গতরে শক্তি লাগিয়ে যেটা দিয়ে দেশ চলবে, রাজ্য চলবে, সেটা বন্ধ হয়ে যাচ্ছে, টিভিতে খবরের কাগজে নেই। আচ্ছা, মুর্শিদাবাদে কত 100 দিনের কাজের লোক ছিল, কে গুনবে? सरकार के घर में डेटा है, आंकड़ा है कि यहाँ 12 লাখের বেশি জব কার্ড আছে। 12 লাখ, লাখ মানে একক, দশক, আচ্ছা আমি এমনি দেখাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 7টা আঙ্গুল দেখাই। 12 লাখ জব কার্ড আছে শুধুমাত্র মুর্শিদাবাদ, মানে 1, 2, তারপরে 5টা শূন্য। যে বাচ্চাগুলো ক্লাস 1, 2-তে পড়ছে তারাও এখনো পর্যন্ত এত বড় অঙ্কের কথা বলতে বা লিখতে পারবে কিনা আমাদের জানা নেই। 12 লাখ জব কার্ডের 3 বছর ধরে 300টা দিনে 260 টাকা করে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে পড়ে রইল। वो पैसा अगर आता तो पूरा मुर्शिदाबाद में, जोलंगी में, डोमकल में, रानीनगर में वो पैसा खेलता, ওই টাকাটা রোল হতো, ওই টাকাটা বাজারে সাপ্লাই হতো। এই টাকাটা বন্ধ আছে 3 বছর ধরে। একজনকে হাত তুলে বলুন, লাস্ট 1 মাসে একটা টিভির চ্যানেলে, একটা খবরের কাগজে মুর্শিদাবাদের 12,474টা জব কার্ডের 260 টাকা করে 300 দিনের মজুরি একটা লাইন বলেছে। এ তো মুর্শিদাবাদের পাওনা ছিল, কোথায় গেল টাকা? কোথায় গেল এই টাকা? তৃণমূল, বিজেপি ওদের নীতি অনুযায়ী রাজনীতি করছে, আমরা আমাদের নীতি অনুযায়ী রাজনীতি করছি, আমরা আমাদের আদর্শ অনুযায়ী রাজনীতি করছি। আমাদের প্রশ্ন অন্য জায়গায়। 12 লাখ জব কার্ডের টাকা বন্ধ আছে, কাজ বন্ধ আছে, কারণ তৃণমূল কংগ্রেসের সরকারটা চুরি করেছে। মানে যে চুরি করেছে তাকে শাস্তি দাও, যে খেলো টাকাটা আজকে 15টা বছর ধরে তুমি তাকে শাস্তি দাও। তুমি তাকে শাস্তি না দিয়ে তুমি মুর্শিদাবাদের 12 লাখ ছেলে মেয়েদেরকে শাস্তি দিয়ে দিলে। চুরি তো মুর্শিদাবাদের 12 লাখ ছেলে মেয়ে করেনি, ওদেরকে তুমি কাজ দাওনি, ওদের পয়সা তুমি দাওনি, তাই আমাদের ছেলেগুলোগুলো বাইরের রাজ্যে পড়ে আছে পরিযায়ী শ্রমিক। কি খাবে, কি করবে, কখন বাড়ি ফিরবে, আদৌ পশ্চিমবঙ্গে ফিরতে পারবে কিনা? কিন্তু দেখুন, ওদের রোজগারের টাকাতে আজকে জলঙ্গির বাজারে জান আছে। 12 লাখ টাকা, 12,000 টাকা যদি ও ওখানে বেতন পাচ্ছে, 5,000 টাকা নিজের পকেটে ভরে 7,000 টাকা পরিবারে পাঠাচ্ছে, তবে গিয়ে মা বাপ গিয়ে ওষুধের দোকানে বিল
अगर वो 7,000 रुपए জলঙ্গির বাজারে কেউ যদি কেবলের বিল না মেটায়, কেউ যদি মোবাইল রিচার্জ না করে, কেউ যদি ওষুধের দোকানের বিল না মেটায়, কেউ যদি চাল ডাল তেল আটা না কেনে, লুঙ্গি গামছা শাড়ি টিকপাতা আয়না চিরুনি তেল যদি না কেনে, সরকারের ঘরে পয়সা যাবে? তাহলে 12 লাখ রেগার কাজের জব কার্ডের কাজ বন্ধ করে দিয়ে এখানে সবাইকে টিকিট কাটতে বাধ্য করেছে যে তুমি বাইরের রাজ্যে পড়ে থাকো। সেখান থেকে প্রত্যেকটা ছেলে মেয়ে তার পরিবারের টাকা পাঠাচ্ছে বলে জলঙ্গির বাজারে এই রোলটা আছে, সেই টাকা থেকে সরকারের ঘরে পয়সা যাচ্ছে। আমরা কি কোনো অন্যায্য দাবি করছি যে সরকারকে পরিযায়ী শ্রমিকের প্রতি দায়িত্ব পালন করতে হবে? আমরা বলছি লাল ঝান্ডার পার্টি রেগার কাজে সিসি ক্যামেরা ফিট আমরা করব, কারো হিম্মত হবে না রেগার কাজে 100 দিনের কাজে কেউ টাকা মেরে দেবে। তার প্ল্যান আমাদের কাছে আছে, তার আইন আমাদের কাছে ছিল, আর সেই আইনকে পশ্চিমবঙ্গের মাটিতে ইমপ্লিমেন্ট করার জন্যই একটি নীতি দরকার। সেই নীতিটা তৃণমূল কংগ্রেস পরিচালনা করছে না, সেটা একমাত্র লাল ঝান্ডা করতে পারে। কারণ লাল ঝান্ডা লুটে খাবার নেই, কারণ লাল ঝান্ডা ধরে তারাই যারা ঘাম ঝরিয়ে খায়, খেটে খায়, তারা লাল ঝান্ডা ধরে। যাদের আঙুল ফুলে কলা গাছ হয় তারা লাল ঝান্ডা ধরে না। আর যদি কেউ লাল ঝান্ডা ধরে আঙুল ফুলে কলা গাছ করে, লাল ঝান্ডাটাকে বাইরে দরজা দেখিয়ে দেয়, বলে আমার পার্টিতে তোমার জায়গা নেই, তুমি দুর্নীতিগ্রস্ত। তাই লাল ঝান্ডা বুক ঠুকে বলতে পারে যে রেগার কাজে 100 দিনের কাজের দুর্নীতি লুট আমরা বন্ধ করব। আর যারা পরিযায়ী শ্রমিক হিসাবে এই 100 দিনের কাজ না পেয়ে বাইরের রাজ্যে আছে, আমরা কাস্তে হাতুড়ি তারা, আমরা সিপিআইএম, আমরা বলছি পরিযায়ী শ্রমিকদেরকে আমরা 3টে কার্ড দেবো। 3টে, একটা কার্ড সে শ্রমিক, তার জন্য তাকে কার্ড দেব। তার নাম মিল্টন মিয়া না তার নাম মিলন মন্ডল আমরা দেখব না। সে যদি পরিযায়ী শ্রমিক হয় তাকে একটা শ্রমিকের কার্ড আমরা দেব। কেন? কারণ আজ সে খাটছে, কালকে যেদিন ওর খাটার শক্তি থাকবে না সেদিনকে লাল ঝান্ডার সরকার আইন করে যাবে যে 60 বছর বয়স হবে পেনশন সরকার ওকে দেবে। কারণ ও নিজের গতর খাটিয়ে এই বাজারে পয়সা পাঠিয়েছিল বলে সরকারের ঘরে পয়সা গেছে। আমরা বলছি পরিযায়ী শ্রমিকদেরকে আমরা দ্বিতীয় কার্ড দেব, স্বাস্থ্যের কার্ড। যে রাজ্যে থাকবে সেই রাজ্যেই ট্রিটমেন্ট পাবে, তারা যে রাজ্যে থাকবে সেই রাজ্যেই ট্রিটমেন্ট পাবে। এখানে স্বাস্থ্যসাথীর কার্ড, এখানে একটা কার্ড জমা দিই, সরকার তার বিল মেটায় না। তাহলে যদি আমার বাড়ির ছেলে মেয়েগুলো বাইরের রাজ্যে পড়ে থাকে, তাকে যদি আমি একটা স্বাস্থ্যের কার্ড দিই, তার যদি জ্বর জ্বালা রোগ ফুসকুড়ি হাত পা ভেঙে যাওয়া যা কিছু ছোট থেকে বড় রোগ হয়, সেই যদি স্বাস্থ্যের কার্ডটা সেই রাজ্যে দিল্লি বোম্বাই কেরালা মহারাষ্ট্র গুজরাট যেখানে হবে, সে সেখানে ওই কার্ডটা পাঞ্চ করিয়ে আর নিজের রোগ অসুখ জ্বালা মেটাবে, ওষুধ কিনবে, বিল লাল ঝান্ডা সরকার মেটাবে। তার জন্য লাল ঝান্ডা তাদেরকে একটা স্বাস্থ্যের কার্ড দিতে চাইছে, লাল ঝান্ডা তাদেরকে একটা রেশনের কার্ড দিতে চাইছে। আপনারা বলুন, রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ দেন তবে তো আজকে রেশন পাচ্ছেন, পাচ্ছেন তো? যার আঙুলের ছাপ দিচ্ছে না তাকে রেশন দিচ্ছে। তাহলে আমার বাড়ির ছেলেটা যদি ওখানে আঙুলের ছাপ দিয়ে রেশন তোলে, তাহলে তো হিসাবেই রাজ্যের সরকারের ঘরে চলে আসবে। কেন দিচ্ছ না? ওর পয়সাতেই তোমার দিন চলছে সরকারের, আর ও কি খাবে তার দায়িত্ব তোমার নেই। আমরা সিপিআইএম পার্টি, কাস্তে হাতুড়ি তারার পার্টি, আমরা লাল ঝান্ডার পার্টি, আমরা বলছি আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে যতদিন না এই রাজ্যে কলকারখানা তৈরি করে তাদেরকে ফেরত নিয়ে আসতে পারি, তাদেরকে শ্রমিকের কার্ড দেবো, তাদেরকে স্বাস্থ্যের কার্ড দেবো, আর তাদেরকে একটা রেশনের কার্ড দেবো। যে রাজ্যে কাজ সেই রাজ্যে ট্রিটমেন্ট, যে রাজ্যে কাজ সেই রাজ্যেই রেশন, যে রাজ্যে কাজ করবে তাকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেব। কোনো অন্যায় দাবি করছি আমরা? এবার আপনাদের কাছে প্রশ্ন, ये झूठा सरकार चल रही है ममता बनर्जी का। এ বলেছে 31 লক্ষ পরিযায়ী শ্রমিককে 5,000 করে টাকা দিয়েছে। 31 লক্ষ পরিযায়ী শ্রমিককে 5,000 করে টাকা দিয়েছে। একজন হাত তুলে বলুন কে পেয়েছেন 5,000 টাকা? জোরে বলতে হবে। 31 লাখ পরিযায়ী শ্রমিককে মমতা ব্যানার্জি সরকার ঘোষণা করে গান গেয়ে বলেছে যে 5,000 করে টাকা দিয়েছি। আজকে সাদি খান দিয়ার এরিয়া কমিটির 3টে অঞ্চল থেকে লোকজন এসেছে, আপনাদেরকে হাত তুলে বলতে হবে কে পেয়েছেন 5,000 টাকা? কেউ পাননি। দেখুন
বলছেন না, আপনারা মিথ্যে বলছেন। তাহলে এই 31 লাখ পরিযায়ী শ্রমিককে 5,000 টাকা করে দিল, এই 5,000 টাকাটা কে নিল? কে নিল? তাহলে যারা লুটে খাচ্ছে তাদেরকে আমাদের পাড়া থেকে খেদিয়ে দিতে হবে কি না? যারা লুটে খাচ্ছে, যারা সন্ত্রাস করছে, যারা এই টাকা মেরে দেবার তাল করে গুন্ডা রাজ চালাচ্ছে, তাদেরকে অঞ্চল থেকে খেদাতে হবে কি না? খেদাবেন তো? বাস, যদি তাদেরকে খেদিয়ে দিতে পারি, আমরা আমাদের বাংলাকে বাঁচিয়ে নেব, আমরা আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে বাঁচিয়ে নেব, আর আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে নেব। আমরা আপনাদেরকে বলছি না যে আজকেই ভোট দিয়ে দিন, কিন্তু এই লুটেরাদেরকে আপনাদের অঞ্চল থেকে গুনে গুনে চিনে চিনে এদেরকে খেদিয়ে দিতে হবে গণতান্ত্রিক উপায়ে। আসুন, বাংলা বাঁচানোর লড়াইয়ে আমি আপনি রাস্তায় থেকে কোমর বেঁধে এই লুটেরাদের বিরুদ্ধে এই লড়াইকে জারি রাখি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। এই কমরেড লালচাম জেলায় কমরেড মীনাক্ষণ মুখার্জিকে এবারে আলোচনা করবেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক, পার্টি পলিট ব্যুরো সদস্য কমরেড মোহাম্মদ সেলিম। বক্সের ভলিউমটা একটু কমিয়ে দিও। এবারে আলোচনা করছেন আমাদের সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। এমনি কমে যাবে। মীনাক্ষীর কম বয়স, তেজ আছে, ও যেরকম জোর করে বলে মোহাম্মদ সেলিম অত জোরে বলতে পারবে না, তাই তো? হ্যাঁ, কিন্তু জোরসে লড়তে পারে, তাই তো? আমি এই ফরিদপুরের মাটিতে ফরিদপুরের মানুষজনকে, লাল ঝান্ডার লোকজনকে লাল সালাম জানাচ্ছি। আপনারা এখানে লাল ঝান্ডাকে ওপরে তুলে রেখেছেন। পঞ্চায়েত নির্বাচনে আপনারা বামপন্থীদের সিপিআইএমকে জয়ী করেছিলেন। 2 জন গদ্দারি করলো, কিন্তু তাও আমাদের 14 জন টিকে আছে। তাদের সবাইকে আমি লাল সালাম জানাচ্ছি। লোক দেয়, প্রলোভন দেয়, ভয় করায়, থ্রেট কালচার করে না? আবার লোকে বলে কি করবো, প্রধান, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, ওরা সব মিথ্যে মামলা, পানি কেস, গাঁজা কেস এসব কারণে ভয় দেখায়, ওই জন্য চলে যাচ্ছি। এখানে 3 জন পঞ্চায়েত সমিতির 3 জনকেই আপনারা জিতিয়েছিলেন, তাদেরও কেউ নড়াতে পারেনি, তাই তো? আপনাদের সবার তরফ থেকে তাদেরকে আমরা লাল সালাম জানাচ্ছি। এবং আপনারা যে এক কাটটা থাকেন, এই জোট চুরি করা পঞ্চায়েত চলবে না, ওদেরকে টেনে হিচড়ে আমরা নিচে নামাবো এবং মানুষের যে ইচ্ছা, মানুষের যে ভোট, তাকে সম্মান জানিয়ে গোটা রাজ্যের মানুষ জানো তৃণমূল কিভাবে এখানে সরকার চালাচ্ছে, জোট চুরি করছে, দলবদল করাচ্ছে, কেনাবেচা করছে, কাটমানি খাচ্ছে, চুরি করছে, আর তার উপর দাঁড়িয়ে এই দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে। আর ভোটের সময় এসে মিথ্যে কথা বলে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমি বিস্তারিতভাবে বলবো না। কালকে রায়গঞ্জের এক তৃণমূলের এমএলএ, পরশুদিন, মানে তৃণমূলে বলছি কারণ একসময় বিজেপি হয়েছিল, আবার একবার তৃণমূল হয়েছে, আবার বিজেপি হয়েছে, আবার তৃণমূল হয়েছে, কালকে আবার কি হবে জানি না। মেয়েদেরকে বলছে কিরম অসম্মান, যে লক্ষ্মী ভাণ্ডার পান, 1000 করে পান, তাহলে 12 মাসে 12,000 পান, তাহলে 5 বছরে 60,000 পান, তাহলে 60,000 হচ্ছে আমাদের ভোটের দাম। কার টাকা কে দেয়? বলছে আমরা দিচ্ছি, আমাদের ভোট দেবেন। আমরা বলি पैसा हमारा आपका, पैसा हमारा आपका, नहीं किसी का बाप का। আসলে যে মেহনত করে, যে ফসল ফলায়, যে শ্রমজীবী মানুষ খেটে খায়, দোকান চালায়, টোটো চালায়, গাড়ি চালায়, রিক্সা চালায়, তবে তো সে টাকা রোজগার করে। রোজগার না করলে তো টাকা আসে না। তাহলে কোত্থেকে টাকা আসছে? এই টাকার বিনিময়ে সরকারের সেবা দেওয়ার দরকার। হাসপাতাল, স্কুল, রাস্তাঘাট, বাঁধ, ব্রিজ,
বাস সার্ভিস, ট্রেন সার্ভিস, এগুলো দেওয়ার কথা তো, কারণ আমরা ট্যাক্স দিই। জিএসটি নামে জানেন, আপনি একটা হোটেলে খান, একটা জামা কিনুন, একটা যা কিছু কিনবেন, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে আমাদের ট্যাক্স দিতে হয়। আমরা এখানে সরকার চালিয়েছি, তখন আপনারা ট্যাক্স দিয়েছেন, তখনও সরকার কাজ করেছে, কিন্তু তার বিনিময়ে কখনো এটা বলা হয়নি যে এটা জ্যোতি বসু দিচ্ছে, এটা বুদ্ধদেব ভট্টাচার্য দিচ্ছে, কারণ এটা সরকারের কাজ। কিন্তু এখন এই লুটের রাজত্ব এমন হয়ে গিয়েছে যে আপনি যদি কোনো কাজ চান তাহলে ওকে কাট মানি দিতে হবে, এক্সট্রা টাকা দিতে হবে, ট্যাক্স ছাড়াও। এই যে 4 চাকা, 3 চাকা, 2 চাকা চালায়, দেখবেন পুলিশ সিভিকের নাম করে সব রেট বেঁধে দিয়েছে, এত টাকা নিতে হবে, এত টাকা নিতে হবে, করে না? নেয় 2 চাকার কাছ থেকে নেয় 3 চাকা, 4 চাকা। আর মমতা ব্যানার্জি এমন তোলাবাজ সরকার, এখন টোটো আমাদের জিজ্ঞেস করুন, যারা তৃণমূলের ছেলেমেয়ে আছে টোটো চালায়, বেকার ছেলে মেয়ে কাজ পায়নি, টোটো চালাচ্ছে, এখন তার কাছ থেকে রোজগার করার ব্যবস্থা, টাকা নেওয়ার ব্যবস্থা করেছে। কেন করতে হয়? কত করে? আমি লোক শুনবে না, হচ্ছে আপনি জোরে বলতে হবে না। 17,000 টাকা নিচ্ছে। আমি বলছি না, এটা গোটা রাজ্যে কত টোটো চলে, কাজ দেওয়ার কথা ছিল, কাজ দেয়নি, তাই তো? সরকারি বাস চালানোর কথা ছিল, বাস আস্তে আস্তে তুলে দিয়েছে। এবার বেকার ছেলে ধার করে হোক, কর্জ করে হোক, টোটো নিয়ে টোটো চালাচ্ছে। এবার মমতা ব্যানার্জি দেখছে তার মধ্যে থেকে কীভাবে রোজগার বার করতে হবে। তাহলে এই সরকার দেয় না নেয়? তারা যখন বলছে আমি এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, কেউ কারোর বাপের ঘর থেকে টাকা দিচ্ছে না। অভিষেক ব্যানার্জি কোত্থেকে টাকা দেবে? ও কি মাঠে কাজ করে? ও কি কারখানায় কাজ করে? ও কি দোকান চালায়? ও কি টোটো চালায়? তাহলে আপনার টাকা মারছে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, গাছ কেটে বিক্রি করে দিচ্ছে, জঙ্গল সাফ করে দিচ্ছে, এর জমি ওর নামে, ওর জমি ওর নামে, বিএলআরও ডিএলআরও অফিসে করছে না? সমস্ত কেলেঙ্কারি হচ্ছে। আর এখন শুনলেন কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে ওয়াকআপ প্রপার্টি অনেক হিন্দু ভাইরা জানে না, বলে কি জানি হিন্দু মুসলমানের ব্যাপার। আরে যেমন দেবত্ব সম্পত্তি আছে, লোকে মন্দিরের নামে, দেবতার নামে জমি জমা দান করে দেয়, সেরকম মুসলমানদের আমি আমার সম্পত্তি মনে করি। বুঝছেন? তাহলে আমি যে কথা বলছি সেটা মমতা ব্যানার্জি সরকারের পছন্দ হচ্ছে না, ওই জন্য কারেন্টটা বন্ধ করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, সে কারেন্ট বন্ধ করতে পারে কিন্তু মোহাম্মদ সেলিমের গলা বন্ধ করতে পারবে না। আমি যখন পার্লামেন্টে ওই দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, এইসব নিয়ে মব লিঞ্চিং হচ্ছে, তখন আমি বক্তৃতা করেছিলাম ওই ইনটলারেন্স নিয়ে, সহিষ্ণুতা নিয়ে বলেছিল, তখন বলেছিল আপ कैसे পার্লামেন্ট में आएंगे हम देख लेंगे। আমি বলেছিলাম আমাকে যদি পার্লামেন্টে বলতে না দাও আমি রাস্তায় দাঁড়িয়ে বলবো, কিন্তু বলবো তো বটে। এই যে বাংলা ভাষা যাত্রা হচ্ছে না, শুধু আমি নেই, যে মীনাক্ষী শুনলেন, যে শতরূপ শুনলেন, এরকম আরো অনেক মানুষ আছে। মমতা ব্যানার্জি, মোদি, অমিত শাহরা মনে করেছিল মিথ্যা মামলা দিয়ে, ভয় দেখিয়ে, ঘর ছাড়া করে, মিথ্যা মামলা, গাঁজা কেস, ওই যে অনুব্রত বলে না গাঁজা কেস দিয়ে দেবো, এখানে পানি কেস দিয়ে দেবে বলে না তো, হ্যাঁ হ্যাঁ, তো এইটা করে ভয় দেখিয়েছিল, কিন্তু লাল ঝান্ডা ভয় পায়নি। আর এখন একদল নতুন ছেলে পুলেরা তারাও এগিয়ে আসছে। এখানকারও জোয়ান ছেলে মেয়েদের বলবো এগিয়ে আসতে হবে, কারণ আসলে আমাদের বাংলা বাঁচাও কেন বলছি, কারণ দেশ বাঁচবে না যদি বাংলা না বাঁচে। তার আমাদের দেশটাকে বাঁচাতে হবে, আর দেশ বাঁচাতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে বাংলাকে বাঁচাতে হবে। আচ্ছা, বাংলাকে বাঁচানো মানে কি? বাংলার মানুষকে বাঁচাতে হবে। মানুষকে বাঁচানো মানে কি? তার মধ্যে যে হিন্দু মুসলমান
এই যে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, আমরা যদি এক কাজের জন্য, শিক্ষার জন্য লড়াই করি, সেটা বড় না মোহাম্মদ সেলিম আর মীনাক্ষী মুখার্জি হিন্দু মুসলমানের লড়াই করবে সেটা ভালো? বামপন্থীরা এটাই বলছে, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এক কাট্টা হতে হবে, তা নাহলে রাজ্য বাঁচবে না। আমাদের স্কুল বন্ধ, এখানে আসছিলাম, কী হলো তো, এখানে আমরা স্কুল চলছিল, মেয়েদের স্কুল, একটু আগে বলল এই তোমার কি কোথায়, হ্যাঁ শাদি খান দেয়ারে স্কুল বন্ধ হয়ে গেছে মেয়েদের। কেন? বলে শিক্ষক নেই। এরকম 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে আমাদের রাজ্যে। বামপন্থীরা যখন ছিল, নতুন নতুন স্কুল তৈরি হতো, প্রাইমারিটা জুনিয়র হয়েছিল, জুনিয়রটা হাই হয়েছিল, হাইটা হায়ার সেকেন্ডারি হয়েছিল, তারপর বললাম কলেজ চাই, কলেজ হলো বিশ্ববিদ্যালয়। আর এখন মমতা সরকার মানে হচ্ছে, মোদী সরকার মানে হচ্ছে, যে স্কুল ছিল সেটা বন্ধ হচ্ছে, পড়াশোনা বন্ধ হচ্ছে না, কিন্তু যেটা সরকারি ব্যবস্থা ছিল তার বদলে আপনি বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন। সরকারি হাসপাতালে চিকিৎসা না হলে বেসরকারি হাসপাতালে যেতে হবে, তার মানে আপনার পকেট থেকে টাকা বেশি খরচ করতে হচ্ছে। তাহলে আপনার যে কাজটা সরকারের ছিল সে সরকার করছে না। এই যে এসআইআর, আচ্ছা ভোটার লিস্ট করার কথা তো সরকারের, কিন্তু বলছে আপনার ছবি তুলে দাও। আচ্ছা এখন যে কেউ লোক যে কোনো জায়গা থেকে ছবি তুলতে পারে, কিন্তু এখন বলছেন আপনাকে সবাইকে গিয়ে জেরক্স করে নিয়ে আসতে হবে। সেই সিএনআরসির সময় বলেছিল, এখন ভোটার লিস্টের সময় বলছে। তার মানে সরকার নিজের কাজ করছে না, তার কাজটা আপনার ঘাড়ে ছেড়ে দিয়েছে। কবে থেকে শুরু হয়েছে? যখন জনধন খাতা বলে আপনাকে বলেছিল ব্যাংকে গিয়ে খাতা খুলুন, লাইন করে আপনারা খাতা খুলেছিলেন জনধন যোজনায়। তারপরে বললো নকল টাকা আছে, কালো টাকা আছে, সুতরাং ব্যাংকে গিয়ে আপনার পুরনো টাকা জমা দিন, নতুন টাকা নিন। তারপরে বললো আধার কার্ড করুন, তারপরে বললো প্যান কার্ড করুন, তারপরে বললো আধারের সঙ্গে লিঙ্ক করুন, তারপরে বললো এপিক কার্ড করতে হবে ভোটারের, তার কার্ড করুন, তারপরে বললো এপিক কার্ডের সঙ্গে প্যান কার্ডকে লিঙ্ক করুন, তারপরে আধারকে লিঙ্ক করুন। এখানে একজন মীনাক্ষী মুখার্জি আছে, আর এখানে একজন মীনাক্ষী মাল আছে, তাই তো? কে আছে? একটু দেখা হয়েছিল মীনাক্ষী মাল। হ্যাঁ, লজ্জা পাচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ, উঠে দাঁড়া। আরে এই মীনাক্ষী চলে গেছে, ওই জন্য ওই মীনাক্ষীকে দেখাচ্ছি। ওঠো। এই দেখো, এ হচ্ছে আমাদের সঙ্গে এসছে এখানে মিটিংয়ে। হ্যাঁ, মীনাক্ষী মা, সবাইকে নমস্কার করো। আচ্ছা, এইবার দেখো, তাহলে আমরা যখন বিচার করি কে তপশিলি জাতি, কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান, কে ব্রাহ্মণ, এ ভাগটা করি, করে কোনো লাভ আছে? 100 দিনের কাজ বন্ধ মানে সবার জন্য বন্ধ। তাহলে লড়তে হলে সবাইকে লড়তে হবে। এই যে কেরোসিন তেলের দাম বেড়ে গেল, ডিজেলের দাম বেড়ে গেল, সারের দাম, এখন দেখছি আলুর সিজন চলে এসছে, এখন সারের দাম বেড়ে যাবে। তার বিরুদ্ধে লড়তে হলে সবাইকে এক জায়গায় লড়তে হবে, একসঙ্গে লড়তে হবে। তাই লাল ঝান্ডা মানে হচ্ছে এই সবাইকে একটা করা। এখানে মাঝখানে বিজেপি তৃণমূল এসে কী করলো, একটু হিন্দু মুসলমান ভাগ করে দাও, তাতে লুটটা বেড়ে গেল। তাহলে খেটে খাওয়ার লোকের অধিকার থাকবে না লুটে খাওয়ার অধিকার থাকবে, তা নির্ভর করে। যদি ভাগ করে দেয় তাহলে লুটে খাওয়াদের জোর হয়ে যাবে, আর যদি একসঙ্গে হয়ে যায় তাহলে খেটে খাওয়াদের জোর হয়ে যাবে। এই জোটটাকে আরও শক্তিশালী করতে হবে। জামিন বলে দিয়েছে ওয়াকাফের ব্যাপারে। তার মানে এই যে দেবোত্তর সম্পত্তি, এই যে ওয়াকাফ সম্পত্তি, সরকার এই সম্পত্তি সব নিজের হাতে নিতে চাইছে। নিয়ে কি করবে? আসামে দেখেছেন চরের মানুষকে, জরঙ্গির লোকরা জানে চর আছে, চরের জমিকে বুলডোজার দিয়ে গ্রামের মানুষের জমি কেড়ে নিয়ে বিজেপির সরকার আদানিকে দিয়ে দিয়েছে। তাহলে এখানেও ওরা মনে করছে জঙ্গলের জমি, বাঁধের জমি, চরের জমি, এগুলো সব বড় বড় কোম্পানিকে দিয়ে দিতে হবে। এই জন্য এই পার্টিগুলোকে, বিজেপি তৃণমূলের পার্টিগুলোকে কর্পোরেট ইলেকট্রাল বন্ডের নামে টাকা দেয়। এই 7 রুপিয়া লো আর উসওয়াত জমিন দো। তাহলে আমাদের ঘর বাড়ি বাঁচাতে হবে, আমাদের বাস্তু জমি বাঁচাতে হবে। বামফ্রন্ট সরকার মানে আমরা জোরদার জমিদার থেকে জমি নিয়ে যারা ভূমিহীন মানুষ ছিল তাদেরকে দিয়েছি। আর দক্ষিণপন্থী সরকার মানে হচ্ছে যে জমি আপনার আছে, যে ঘর আপনার আছে, সেটা বুলডোজার দিয়ে ভেঙে দেবে। যখন দিল্লিতে বুলডোজার চালিয়েছিল তখন সামনে গিয়ে কে দাঁড়িয়েছিল? এই লাল ঝান্ডারি বৃন্দা কারা।
সে গিয়ে দাঁড়িয়েছিল যে বুলডোজার চলবে না, সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, বিচার হয়েছিল। এখানে সতেরো বললো না যে যখন দাঙ্গা হাঙ্গামা হয় তখন লাল ঝান্ডা দাঁড়ায়, যখন করোনা হয়েছিল তখন রেড ভলেন্টিয়ার দাঁড়িয়েছিল। এইভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। উত্তরবঙ্গে যখন বন্যা হলো সবার আগে লাল ঝান্ডা ছুটে গেল। এই জন্য বিজেপি তৃণমূল মিলে বলেছিল লাল হাটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই দেশটাকে বাঁচাতে হলে লাল ঝান্ডাকে আরেকটু মজবুত করতে হবে, আরেকটু জোরদার করতে হবে। এখানে এই ফরিদপুরের মানুষের থেকে শিক্ষা নিতে হবে। কোনো ভয়ের কাছে মাথা নত কেউ করেনি, কোনো লোভের কাছে সারেন্ডার করেনি, এবং জয় আমাদের হবে। এটাতে ওরা ভয় পাচ্ছে। যেখানে আমরা যাচ্ছি হাজার হাজার মানুষ যুক্ত হচ্ছে, নতুন অংশের মানুষ যারা আমাদের থেকে দূরে সরে গিয়েছিল, নড়ে গিয়েছিল, চলে গিয়েছিল, ভয় পেয়েছিল বা আমাদের উপর রাগ করেছিল, আমাদেরই হয়তো কোনো ভুল হয়েছিল, তাদের ক্ষোভ হয়েছিল, কিন্তু সেই অংশ আবার ফিরে আসছে। এতে আমাদের যেমন উৎসাহ বাড়ছে, ওদের রকম ভয় ধরেছে। এখন আর তৃণমূলের ওই মুরদ নেই যে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে দেবে, মিথ্যা মামলা করে দেবে। আমরা হাইকোর্টে গিয়ে কেস করেছিলাম। এখানে যখন ভোটের সময় ঘুরেছিলাম, লোকে বলেছিল সব মিথ্যা মামলা দেয়, পানি কেস দেয়, গাঁজা কেস দেয়। আমাদের অ্যাডভোকেট শামীম আহমদকে দিয়ে হাইকোর্টে কেস করেছিলাম। তারপরে সেই কোর্টে রায় বেরিয়েছে, এরপর থেকে কোনো থানা যদি কাউকে পানি কেস বা গাঁজা কেস দেয়, তাহলে তার এসপি, সেই জেলার এসপিকে হাইকোর্টে ডেকে নিয়ে গিয়ে ওঠবোস করানো হবে। কান ধরে, এত সহজ হবে না মিথ্যা মামলা। ওর যে সতেরো বলার সময় বললো যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের নাম করে RSS সান পরিবার প্রোগ্রাম করেছিল। সেখানে একটা লোক সেই চিকেন প্যাটিস রোজ ওখানে বিক্রি করে ময়দানে, মাঠে ফেরিওয়ালা হয় না, তো বলছে হ্যাঁ তুই এখানে আমিষ বিক্রি করতে এসছিস। আচ্ছা, আমাদের রাজ্যে কে আমিষ খায়, কে নিরামিষ খায়, কে মাছ খায়, কে মাছ না খায়, তার জন্য কি মারামারি হয়? এটা উত্তর ভারতে শুনছিলাম। মমতা ব্যানার্জি কিরম অবস্থা করলো বুঝুন, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রোজ যে খেলার মাঠে চিকেন প্যাটিস বিক্রি করে, আরামবাগের শেখ রাজিবুল তাকে ধরে পেটায়, শেখ রিয়াজুল তাকে পেটাবে। এখানে আমি বসেছিলাম, আমাদের অ্যাডভোকেট সায়ন চক্রবর্তীকে দিয়ে আমরা কাল রাতের বেলা জেনে আমরা চিফ জাস্টিসকে একেবারে মেল করে কেস করেছি। তারপরে সোশ্যাল মিডিয়া দিয়ে যারা যারা মেরেছিল তাদের ছবি বার করে, তাদের নাম ঠিকানা বার করে আজকে সায়ন ব্যানার্জি ময়দান থানায় গিয়ে তাদের নামে FIR করেছে। এবং সেই প্যান্টজালাকে আমরা বলেছি তোমার যা মাল ফেলে দিয়েছে আমাদের হকার ইউনিয়ন কালকে তোমার বাক্স মাল শুদ্ধ আমরা কিনে দেব, তুমি আবার ওখানে দাঁড়িয়ে তোমার ব্যবসা করবে। তাহলে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে আমরা বলি অন্য রাজ্যে জুলুম হয়। মুর্শিদাবাদের লোক কুচবিহারে কম্বল বিক্রি করতে গেছে, সেখানে তাকে ধরে তাকে পিটিয়েছে। ওড়িশায় তো হচ্ছে, অন্যত্র হচ্ছে। কেন হচ্ছে? তুমি রুটি রুজি দেবে না, আমি খেটে খাবো, আমাকে খেতে দেবে না, খেটে খেতে দেবে না। তাহলে এই খেটে খাওয়ার মানুষের অধিকার কেন হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এক কাট্টা হতে হবে। SIR এর জন্য বললো জাবির আমরা এই যে সব ব্যবস্থা করেছি, সহায়তা কেন্দ্র কেন করেছি, আসলে আমার ভোটের অধিকার কেড়ে নিতে চায়। আসামে NRCর নামে এটাই করেছে। এখানে CNRCর নামে গত বিধানসভা নির্বাচনের সময় বলেছিল যে মুসলমানদের তাড়িয়ে দেবো। আর এখন যারা মতুয়া, যারা উদ্বাস্তু, যারা পূর্ববঙ্গ থেকে এসছে, নবশূদ্র মানুষ, তপশিলি জাতির মানুষ, যাদের কাছে ডকুমেন্ট নেই, কাগজ নেই, তাদেরকে বলছে এখন ভোটাধিকার কে নেবে? বাংলাদেশি। বাংলাদেশি তো সম্মানের কথা। 40 বছর আগে থেকে বলেছে প্রথমে বাংলাদেশি, তারপরে বলেছে অনুপ্রবেশকারী, তারপরে বলেছে উইপোকা, তারপরে বলছে রোহিঙ্গিয়া, তারপরে বলছে জেহাদি। এসব নাম দেয় না কেন? নাম দেয়, ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল আ ডগ গিভ ইট এ ব্যাড নেম। তুমি যদি একটা কুকুরকেও মারতে চাও তাকে আগে বদনাম করতে হয়, তারপর তাকে মারতে হয়। তাহলে 40 বছর ধরে RSS পূব বাংলা থেকে যারা এসছে তাদেরকে সন্দেহের তালিকায় দিয়েছে, আগে ভয় দেখিয়েছে, আর তারপরে আগে গালাগাল দিয়েছে, তারপর বলছে আমার সঙ্গে এসো তোমাকে নাগরিকতা দিয়ে দেবো। নাগরিকতা কি কোনো চিহ্নি? নাগরিকতা কি একটা হরিলুটের বাতাসা যে দিয়ে দেবে? ওটার জন্য আইন আছে, কানুন আছে। আর ভয় দেখালো কি, যে মুসলমানদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবো।
বললো সব ঠিকানা বার করতে হবে, বাবা ঠাকা দাদা নানা নানি সব বার করতে হবে। আচ্ছা, আগে তো বামফ্রন্ট সরকার ছিল, তখন সাহস হয়েছিল যে ভোটার লিস্টে আপনি আছেন, আপনার নাম তুলতে হবে। কখনো নানা নানি দাদা দাদির নাম খুঁজতে হয়েছে? মেয়েরা বিয়ে হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে বলে বাপের বাড়ির ঠিকানা সব কাগজপত্র নিয়ে আসে, বলছে না? আরে এটা সরকারের কাজ। যদি বাংলাদেশ থেকে কেউ আসে, অনুপ্রবেশকারী হয়, তাকে তুমি সীমানায় আটকাও। তুমি আমার বাড়িতে, আমার পাড়ায়, আমার মহল্লায় কেন খুঁজছো? যদি কেউ চুরি করে, তুমি চোরকে ধরো। তুমি গোটা গ্রামের সব বাড়ি তল্লাশি করবে? এসআইআর মনে হচ্ছে তাই। তুমি বলছো কিছু লোকের নাম ঢুকে গেছে, তার জন্য তুমি সবাইকে, এসআইআর যখন হচ্ছে তখন হিন্দু মুসলমানরা কিন্তু আলাদা না, সবাইকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এটাকে ইংরেজ আমলে এটাকে বলা হতো কালেকটিভ পানিশমেন্ট। কোনো কেউ যদি কিছু করতো, বলতো গোটা গ্রাম গোটা জেলাকে শাস্তি দিন। এখন বিজেপি কি করছে? গোটা দেশের মানুষকে শাস্তি দিচ্ছে, কিন্তু যে অপরাধী তাকে শাস্তি দিচ্ছে না। 100 দিনের কাজের টাকা যে লুট করলো তাকে শাস্তি দিয়েছে কাউকে? বলছে চুরি হয়েছে, টাকা বন্ধ, কাজ বন্ধ। আরে যে চুরি করেছে তাকে ধর। আর যার খাটের তলা থেকে, যে মন্ত্রী খাটের তলা থেকে টাকা বেরোলো এই শিক্ষক নিয়োগের দুর্নীতিতে, তাকে কিন্তু জামিন দিয়ে দিল। চিট ফান্ডে যারা টাকা লুট করলো তাদের সবাইকে জামিন দিয়ে দিয়েছে। আজ পর্যন্ত যত অপরাধী আছে তাহলে শাস্তি দেবে কে? দেবে রাজ্যের মানুষ। যখন একটা হবে লাল ঝান্ডা পেছনে, যখন সব মানুষ জড়ো হবে, জাত পাত ধর্মবর্ণ নির্বিশেষে, তখন কোনো 56 ইঞ্চি লাগবে না, 59কে টাইট লাল ঝান্ডায় দিতে পারে। তার জন্যই প্রস্তুতি হচ্ছে। আমরা শুরু করেছিলাম বাংলা ভাষা যাত্রা 29 নভেম্বর তুফানগঞ্জ, কুচবিহারে। সেখানে আমরা পঞ্চানন বর্মা এবং তার সঙ্গে দাঁড়িয়ে আব্বাস উদ্দিন ভাইয়া সম্রাট, তাকে স্মরণ করেছিলাম। কারণ আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, তাকে আমাদের ধরে রাখতে হয়। আজকে আমি এখানে আছি, আজকে 9 ডিসেম্বর। আমি বেগম রোকেয়া সাখাওয়াত, আমাদের রাজ্যে মেয়েদের শিক্ষার জন্য সবচেয়ে বেশি কাজ যিনি করেছিলেন, তার নাম হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত। আজকে তার জন্মদিন, আজকে তার মৃত্যুদিন। আমি তার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। ওরা আসলে আমাদের ইতিহাসকে মুছে দিতে চায়। আমাদের ইতিহাসকে ধরে রাখতে হয়, কারণ আমাদের শেকড়কে ধরতে হয়। আমাদের এই শেকড়, যেটা আমাদের ঐক্য, আমাদের সম্প্রীতি, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা, সেইটাকে আমরা নষ্ট হতে দিতে পারি না। এই বাংলাকে আমরা তিল তিল করে গড়ে তুলেছি। এখানকার শিক্ষা, এখানকার সংস্কৃতি, এখানকার কৃষি, এখানকার ব্যবসা, এখানকার বাণিজ্য, এখানকার রোজগার, এখানকার মানুষের ঐক্য, এখানকার সংস্কৃতি, এখানকার স্কুল, কলেজ, হাসপাতাল, ব্রিজ, রাস্তাঘাট, বাঁধ, আর আমরা তিল তিল করে গড়ে তুলেছি। এটাকে আমরা সর্বনাশের পথে ঠেলে দিতে পারি না। আর তাকে আমাদের বাঁচাতে হলে আবার নতুন করে লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে। সে কাজ আপনারা করবেন। এ কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার, আদাব, সালাম জানিয়ে শেষ করছি। ইনকলাব। এই কমরেড